আজকে আমরা কোমের ক্রেডিট অপারেশনস এন্ড ম্যানেজমেন্টের মডিউল সি এর যে অর্থাৎ 3 নম্বর লেকচার শিটের গণিত অর্থাৎ ম্যাথের যে লেকচার শিট তার দুই নম্বর লেকচার শিট আমরা দেখব 3-এর 2 নম্বর। এটা হচ্ছে আমাদের সিপিবি অ্যানালাইসিস। সহজ অঙ্কগুলোর মধ্যে এটা এই ধরনের একটি, এটাই আমাদের পরীক্ষায় 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এসেছিল। এখানে কিছু আমাদের হালকা একটু কথা বলে নেই আপনাদের বুঝার সহজে, এটা একটু হালকা কথা বলে নেই। সিপিবি হচ্ছে, সিতে হচ্ছে কস্ট, ভিতে হচ্ছে ভলিউম, পিতে হচ্ছে প্রফিট। সিভিপি অ্যানালাইসিস মানে কস্ট হচ্ছে কি ব্যয়, ভলিউম হচ্ছে পরিমাণ, এই যে এটা ব্যয়, ভলিউম অর্থ হচ্ছে পরিমাণ, আর প্রফিট তো মুনাফা। তাহলে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ এটা আরো যদি সহজ করে বলি তাহলে আমরা এরকম একটা বিষয়, ধরুন একেবারে পাড়ার একটা মুদিখানা দোকানের কথা আমরা চিন্তা করি। আমাদের এখানে শপ আছে, একটা দোকান আছে, এই দোকানে একটা সাবান আমরা ক্রয় করে নিয়ে আসলাম। সাবান ক্রয় করে, ইউনিলিভারে একটা সাবান ক্রয় করে আমরা সেটা কাস্টমারের কাছে বিক্রি করি। তাহলে এই সাবানটা আমরা ক্রয় করলাম, এই সাবানটা ক্রয় করছি, ধরুন আমরা ক্রয় করেছি 50 টাকায়। তাহলে আমরা এটা কাস্টমারের কাছে বিক্রি করলাম, একজন কাস্টমারের কাছে বিক্রি করলাম এটা কত, 55 টাকায়। তাহলে এই যে 50 টাকা যেটা ক্রয় করলাম এটা হচ্ছে আমাদের কাছে কি, এই যে ব্যয়, আর এই যে এটা হচ্ছে আমাদের কাছে কি, ভলিউম। আর এই দুটার মাঝখানে যেটা বিক্রয় মূল্য 50, ক্রয় মূল্য হচ্ছে কত, সরি বিক্রয় মূল্য 55, ক্রয় মূল্য 50 সমান সমান 5 টাকা হচ্ছে প্রফিট। এই 5 টাকা হচ্ছে মুনাফা। আপনারা বুঝতে পেরেছেন তো বিষয়টা, ব্যয় পরিমাণ মুনাফা। এখন এই তিনটার মধ্যে বিশ্লেষণ করব আমরা, যে এই তিনটা যে আমাদের ডাটা থাকবে, তিনটা ডাটার মধ্যে এখানে বিশ্লেষণ হবে। ব্যয় পরিমাণ মানে বিক্রয় এখানে বোঝাবে, মুনাফা হচ্ছে মুনাফা। এই তিনটার মধ্যে বিশ্লেষণ আমরা করব। আচ্ছা, তো এখানে থিওরিতে আমাদের এটা আসে, ব্যয় পরিমাণ সিবিপি কি বা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ কি, এই জিনিসগুলো আসে। তো এক কথায় আপনারা এটা এইভাবে উপস্থাপন করবেন যে বিশ্লেষণের মাধ্যমে স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় মূল্য এবং উৎপাদনের পরিমাণ ও বিক্রয় মিশ্রণের পরিবর্তনের ফলে ভবিষ্যতে লাভের উপর যে প্রভাব পড়ে তার সমীক্ষাকে ব্যয় পরিমাণ বিশ্লেষণ বলে। আরেকটু সহজ করে এভাবে বলা যায় যেতে পারে, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। সুতরাং মুনাফা অর্জনকারী প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত বিক্রয়লব্ধ অর্থ, ব্যয় পরিমাণ এবং মুনাফার বিষয়ে চিন্তা ভাবনা ও গবেষণা করতে হয়। এরূপ চিন্তা ভাবনা ও গবেষণাকে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ বলে অভিহিত করা হয়। অর্থাৎ মোট কথা এখানে অনেক কিছু বলা আছে, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, এগুলো ব্যয় সম্বন্ধে আমরা জানবো পরে, আপনি লিখতেও পারবেন, কিন্তু পরে আমরা বলবো। মোট কথা হচ্ছে ব্যয় পরিমাণ মুনাফার মধ্যে যে বিশ্লেষণ আমরা করে থাকি, আমাদের কারবারের যে ভবিষ্যৎ লাভের উপর যে প্রভাব ফেলে থাকে, এটার যে পরীক্ষা নিরীক্ষা বা এটার যে বিশ্লেষণ আমরা করে থাকি, সেটা হচ্ছে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। আচ্ছা, এখানে কিছু শব্দ বা কিছু টার্ম ইউজ হয়, আমাদের কিছু শব্দ ইউজ হয়, সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। আমরা যে ব্যয়ের কথা বললাম, সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। এটা হচ্ছে উৎপাদনশীল ব্যবসা প্রতিষ্ঠান। আমি যেটা আপনাদের উদাহরণ দিলাম একটা পাড়ার দোকানের সাবানের, এই উদাহরণটা সহজে মাথায় ঢুকবে দেখে আমি এই উদাহরণটা দিলাম। কিন্তু এখানে যেটা হয়, এখানে হয় উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ নিয়ে এখানে আলোচনা হয়। যে ওই যে সাবান যে তৈরি করলো যে প্রতিষ্ঠান, ইউনিলিভার বা স্কয়ার বা যে কোম্পানি সাবান তৈরি করুক, এই কোম্পানির সাবান তৈরিতে যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলোকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। মূলত এই দুই ভাগে ভাগ করা হয়। তারপরেও আবার এটাকে আবার এক্সটেন্ড করার জন্য আধা পরিবর্তনশীল ব্যয় হিসাবে আখ্যায়িত করা যায়। কিছু কিছু ব্যয় আছে আধা পরিবর্তনশীল, আধা স্থায়ী, অর্থাৎ সেমি ভেরিয়েবল। যে ব্যয়গুলো হচ্ছে সেমি ভেরিয়েবল সেগুলো হচ্ছে কোনগুলো, কিছু ব্যয় থাকে আমাদের কাছে কি, কিছু ব্যয় থাকে আমাদের কাছে পরিবর্তনশীল, অর্ধেক পরিবর্তনশীল, অর্ধেক হচ্ছে স্থায়ী। এই ধরনের ব্যয়গুলো হচ্ছে আমাদের কাছে
সেমি ভেরিয়েবল হিসাবে পরিচিত। এটার ব্যবহার নেই, এটার ব্যবহার এখানে নেই। এই দুটো ব্যবহার আছে, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। তো ফিক্সড কস্ট কোনগুলো একটু যদি উদাহরণ দেই, যে আমরা সাবান যে ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে সে ফ্যাক্টরি ভাড়া যে দিতে হয়, সাবান তৈরি হোক না হোক তো ফ্যাক্টরি ভাড়া দিতে হবে, তাই না? বাড়ি ভাড়া, কর্মচারীর বেতন, যারা উৎপাদনের সাথে সংযুক্ত আছে, উৎপাদন হোক না হোক আমাদের তাদের বেতন দিতেই হবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছে স্থায়ী ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয়গুলো হচ্ছে যে ব্যয়গুলা উৎপাদন করলে হবে, না করলে হবে না। যেমন আমাদের কারখানার ইলেকট্রিসিটি ব্যয়, কারখানার ইলেকট্রিসিটি ব্যয় মেশিন চললে বিদ্যুৎ খরচ বেশি হবে, না চললে হবে না। আমাদের পণ্য উৎপাদন করলে আমাদের কাঁচামালের ব্যয় বৃদ্ধি পাবে, না হলে পাবে না। এই জিনিসগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ উৎপাদনের সাথে উঠানামা করে। আচ্ছা, সমুচ্ছেদ বিন্দু। এখন আসুন এই দুটো বিষয় আমাদের এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। সমুচ্ছেদ বিন্দু এটা আপনাদের কেউ আসে, কি বলে, টিকাতেও আসে। সমুচ্ছেদ বিন্দু কি? ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্ট আমরা অনেকেই জানি, বিপি বা ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেনে যাওয়া, যারা বিশেষ করে ম্যানেজার স্যাররা এই ধরনের কথার সাথে সংযুক্ত, যে যখন কোনো নতুন ব্রাঞ্চ ওপেন হয় তখন আমাদের ব্রাঞ্চটা এখন কি ব্রেক ইভেনে কত যাবে, মানে কোন সময় ব্রেক ইভেনে যাবে, মানে 6 মাস পর না 7 মাস পর না 1 বছর পর, এই ধরনের কথা কিন্তু আলোচনা হয়, ওই স্যারেরা ভালো জানে। আর নিচের দিকে যারা আছে, অফিসাররা যারা আছে, তারা কিন্তু এই বিষয়গুলো একটু কম নজর দেয় বা কম জানি। তো যেহেতু আমাদের ম্যানেজার লেভেলে যারা, তারা কিন্তু এই জিনিসটা জানে যে ব্রেক ইভেনটা কি। ব্রেক ইভেনটা হচ্ছে যে একটা ব্রাঞ্চ যখন ওপেন করে, একটা ব্যাংকের ব্রাঞ্চ যখন ওপেন করে, তখন তো লসে থাকে, তাই না? সেদিন থেকে তো লাভে থাকে না, লসে থাকে। সেটা ডিপোজিট আনতে, তারপরে আমরা লোন অ্যাডভান্স দিয়ে একটা আমরা অ্যাডভান্সের যে মুনাফা ইন্টারেস্টটা পাই, আর ডিপোজিটের যে ইন্টারেস্টটা দিয়ে এক পর্যায়ে আমাদের একটা ব্রাঞ্চ 1 বছর বা 6 মাস 7 মাস 8 মাস পর লাভে যায়। এই ঠিক যে পর্যায়ে গিয়ে আমাদের ডিপোজিটের ইন্টারেস্ট দিয়ে আর লোনের ইন্টারেস্ট নিয়ে আমাদের একবার মুনাফা জিরো, সেই পর্যায়টাকে বলে ব্রেক ইভেন। অর্থাৎ যে পর্যায়ে আমাদের লাভ লস কিছু হয় না, সেটাই হচ্ছে আমাদের কাছে ব্রেক ইভেন। তাহলে সমুচ্ছেদ বিন্দুটা কি? যে সমুচ্ছেদ বিন্দু বলতে উৎপাদনের পরিমাণের ওই পর্যায়কে বোঝায় যেখানে মোট ব্যয় আয় এখানে বলা আছে, সমুচ্ছেদ বিন্দু বলতে উৎপাদনের পরিমাণের ওই পর্যায়কে বোঝায় যেখানে মোট ব্যয় এবং আয় সমান হয়। যেখানে মোট আয় এবং মোট ব্যয় সমান, কোনো লাভও নেই, কোনো লসও নেই, এমন অবস্থাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি। ব্রেক ইভেনের পর লাভ হতে শুরু করে, ব্রেক ইভেনের পর লাভ হতে শুরু করে, আর ব্রেক ইভেনের আগে লস, লস প্রজেক্ট। তারপরে একটা টার্ম আছে কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত। তো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন নামে আমরা বেশি পরিচিত, বা আমরা এখানে কন্ট্রিবিউশন মার্জিন। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যে উদ্বৃত্ত পাওয়া যায় তাকে কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়। তাহলে আমাদের বিক্রয় থেকে, সেলস থেকে যদি আমাদের ভেরিয়েবল কস্ট গুলো যেগুলো আছে সেগুলো যদি আমরা বাদ দেই, জাহাঙ্গীর ভাই আমি ক্লাসে আছি, আপনাদের ক্লাসে আছি, ফোন দিচ্ছি। আচ্ছা, তাহলে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যে উদ্বৃত্ত পাওয়া যায় তার কন্ট্রিবিউশন বলে। আচ্ছা, এটা এইভাবে বললেই আপনারা মনে ওরকম ভাবে রাখতে পারবেন না বা থাকবেও না। আর মোট ব্যয়টা হচ্ছে কি, এখানে ব্যয় দুই ধরনের ধরা হয়, এটা হচ্ছে স্থায়ী ব্যয় আর এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই দুইটা ব্যয় যোগ করলে মোট ব্যয় হয়। নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি হচ্ছে মোট বিক্রয় থেকে, মোট বিক্রয় থেকে যে পরিমাণ বিক্রয় আমাদের লাভ লস কিছু হয় না, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট, মোট বিক্রয় থেকে, মোট সেলস থেকে বিইপি সেলসটা যদি বাদ দেয় তাহলে আমরা নিরাপত্তা প্রান্তে পাবো। আচ্ছা, ওকে, আমরা এই সূত্রগুলো এখন একটু দেখবো। এই সূত্রগুলো অনেক সূত্র আছে, এই সূত্র দেখে কিন্তু আপনার প্রথমে একটু ভয় লাগবে, যে এগুলা কেমনে মনে রাখবে। এই যে অনেক ধরনের এদের প্রতি শুধু সূত্রই আর এই শীট গুলাকে দিবেন না আমাদের? দিয়েছি তো।
স্যার আমি পাইনি তো স্যার। পাননি না, মিস হওয়ার কথা না। থিওরিটা পেয়েছেন? 3 কমেট 3 পেয়েছি তো স্যার। থিওরি থিওরি পাইলে তো এগুলা তো পাওয়ার কথা। আচ্ছা, না না পারে সমস্যা না, আমি আবার দিব। হ্যাঁ, আমি আবার দিব, পাঠিয়ে স্যার দেব। এখানে লিঙ্কেজ করা, লিঙ্ক করা, আমাদের একটা সূত্রের সাথে আরেকটা লিঙ্ক আছে। তো আমাদের এর আগে এই চারটা, এইটুকু চার্ট আমাদের বোঝা অত্যন্ত জরুরি। এই চারটা খুব বোঝা অত্যন্ত জরুরি। যে আমরা বিক্রয়, সেলস যদি 10 টাকা হয়, সেখান থেকে ভেরিয়েবল কস্ট অঙ্কে বলাই থাকবে ভিসি, ভেরিয়েবল কস্টের সংক্ষিপ্ত নাম ভিসি। তাহলে ভিসি বলবো, ভিসি 3 টাকা যদি বাদ দেই, যেটা পাবো সেটা নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম। সেটা হচ্ছে কত? 60 টাকা। এই 60 টাকা থেকে যদি ফিক্সড কস্ট এফসি 2 টাকা বাদ দেয়, তাহলে পাবো কত? 5 টাকা। এই 5 টাকা হচ্ছে আমাদের কাছে প্রফিট। এইটুকু আমাদের একটু মনে রাখতে হবে, সহজ একটা বিষয়। যে সেলস থেকে ভিসি বাদ যাবে আর এফসি বাদ যাবে, গেলে আমাদের প্রফিট পাবো, মাঝখানে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাবো। ভিসি বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাবো, কন্ট্রিবিউশন মার্জিন থেকে এফসি যদি বাদ দিই তার প্রফিট পাবো। এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। এটা মনে রাখার ব্যাপার না, একবার ইজি আছে। তো এই কয়টা টার্ম আমাদের একটু মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো করা সহজ হবে। আচ্ছা, অঙ্ক এখানে বলা আছে একবারে বেসিক সূত্র, একটু সাহস বাড়ানোর সূত্র। এটা এগুলা কি? যে সেলস সমান সমান আমরা কি জানি? এই 10 টাকা সমান সমান যদি আমরা মানে সেলস 10 টাকা, এই 10 টাকা সমান সমান কি জানি? কস্ট যোগ প্রফিট। কস্ট বলতে কি বলছি? ব্যয়, তাই না? ব্যয় কয় প্রকার? 2 প্রকার, ভিসি আর এফসি। ব্যয় 2 ধরনের হয়, ভিসি আর এফসি। আর প্রফিট, তার মানে কি সেলস সমান সমান কি করা যায়? কস্টকে ভাঙলে ভিসি আর এফসি পাবো যোগ প্রফিট। আচ্ছা, তাহলে এই ভিসি, এফসি এবং প্রফিট যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? সেলস পাবো। তার মানে এই যে ভিসি, এই যে এফসি, এই যে প্রফিট, এই তিনটা যোগ করলে আমাদের 10 টাকায় হবে। 3 2 5, 3 2 5, 5 5 10, তাই না? তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে সূত্রের আলোকে করা আছে। সেলস সমান কি জানি? কন্ট্রিবিউশন। এখানে বলা আছে কন্ট্রিবিউশন কত? এখানে 60 টাকা। এই কন্ট্রিবিউশন আর এটা যদি যোগ করি তাহলে কি পাবো? সেলস পাবো। সেটা বলা আছে কন্ট্রিবিউশন যোগ ভিসি, ভিসি মানে ভেরিয়েবল কস্ট, যেটা যোগ করলে আমরা এটা পাবো। সেলস সমান কি জানি? সিএম। কন্ট্রিবিউশনকে সংক্ষেপে আমরা সিএম বলি, সিএম যোগ ভিসি একই কথাই। আচ্ছা, এগুলো হচ্ছে এর আলোকে সূত্র আর কি, সহজ। এগুলার কাজ খুব কম, আমাদের কাজ হয় এখান থেকে। আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে। সেলসের যে এই সূত্রটা, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, বা আপনাদের একটু নোট করে রাখতে পারেন। যদি কোনো রাশি, রাশির রেশিও বের করতে চাই, অনুপাত বের করতে চাই, তাহলে তাকে আমরা সেলস দ্বারা ভাগ করব। এক্ষেত্রে, এই অধ্যায়ের ক্ষেত্রে যদি কোনো রাশির অনুপাত বের করতে চাই, তাকে আমরা সেলস দ্বারা ভাগ করব। তাহলে এই এই কথাটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার অনেকগুলো সূত্র হয়ে যাবে। এই সূত্রগুলো থেকে অনেকগুলো সূত্র হয়ে যাবে। যেমন আমরা বিইপি সেলস মানে কি? ব্রেক ইভেন সেলস মানে ব্রেক ইভেন মানে কত টাকা? ধরুন আমরা 2 লক্ষ টাকায় যদি আমরা বিক্রি করি, আমাদের লাভ লস কিছু হবে না, সমান সমান। দোকানে কর্মচারী বেতন, ইলেকট্রিসিটি ব্যয় সবকিছু দিয়ে সমান সমান হবে। তাহলে এই বিইপি সেলকে যদি আমরা সেলস দ্বারা ভাগ করি, তাহলে আমরা রেশিও পাবো। অর্থাৎ আমরা এরকম বিষয়টা বিইপি বিইপি রেশিও, বিইপি রেশিও সমান সমান আমরা কি জানি? বিইপি সেলসকে যদি সেলস দ্বারা ভাগ করি তাহলে আমরা তার রেশিও পাবো। আমার কথাটা হচ্ছে এটা, যে কোনো কিছু রেশিও বের করতে চাইলে, যে রেশিও বের করতে চাই, তাহলে বিইপি রেশিও বের করতে চাই, তাহলে বিইপি কে ভাগ করবো সেলস দ্বারা। তাহলে এখন খেয়াল করুন, এটা যদি আপনি মনে রাখেন, তাহলে এই সূত্র কি আপনার মনে থাকবে না? এমনি মনে থাকবে। তাহলে আমরা যদি সেলস বের করতে চাই, তাহলে এখন সেলস বের করতে পারবো না। সেলস সমান কি হবে? এই যে সেলস সমান বর্জ্য গুণন যদি করি, তাহলে এই সেলটা এখানে নিয়ে যাবে, এটা এখানে নিয়ে আসবো। অর্থাৎ আমরা বিপি সেলকে বিপি রেশিও দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা সেল পাবো, তাই না? বুঝতে পেরেছেন?
জি স্যার, ওই ঐকিক নিয়মের মতো আর কি, গুণ ভাগ। হ্যাঁ, তাহলে আমরা এই কথাটা মনে রাখবো যে কোনো কিছু যদি রেশিও বের করতে চাই তাহলে তাকে আমরা সেলস দ্বারা ভাগ করব। তাহলে সেলস দ্বারা ভাগ করলে যদি আমরা এই সূত্রটা আমরা জানি তাহলে এই বিইপি সেলসও বের করতে পারবো, এই সেলসও বের করতে পারবো, রেশিও বের করতে পারবো, যে তিনটা যে কোনো একটা বের করতে পারবো। ঠিক ওই রকম একইভাবে করা আছে যে সেলস বের করতে চাইলে, সেলস যদি করতে চাই তাহলে কি হবে, যা যে দফা তার রেশিও দ্বারা ভাগ করতে হবে, যে দফা তার রেশিও দ্বারা ভাগ করলে আমরা সেলস পাবো। ঠিক একই কথাই যে এখানে কন্ট্রিবিউশন মার্জিনের অপর নাম কিন্তু পিভি রেশিও। পিভি রেশিও, এই যে পিভি রেশিও, কন্ট্রিবিউশনের অপর নাম হচ্ছে পিভি রেশিও, প্রফিট ভলিউম রেশিও। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনকে পিভি রেশিও দ্বারা ভাগ করি তাহলে সেলস পাবো, বা সিএম রেশিও দ্বারা ভাগ করলে সেলস পাবো। আচ্ছা, তাহলে আমাদের এটাই মনে রাখতে হবে যে কোনো দফাকে যদি সেলস দ্বারা ভাগ করি তার রেশিও পাই, তাহলে সেলস দ্বারা ভাগ করলে রেশিও পাই থাকি, তাহলে কি সেলস পাই থাকলে কি করতে হবে, সেই দফাকে তার রেশিও দ্বারা ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, এটা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করবে, সূত্রগুলো আপনার মনে থাকবে, সবগুলো ওইভাবে করা আছে, এভাবে করা আছে। আচ্ছা, আমাদের যে সূত্রগুলো বেশি প্রয়োগ হয়, যে সূত্রগুলো সবচেয়ে বেশি প্রয়োগ হয়, সেই সূত্রগুলো একটু আমরা আলোচনা করব। এখানে আমাদের এই যে ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, সেলস মাইনাস ফিক্সড কস্ট যোগ প্রফিট, ফিক্সড কস্ট এবং প্রফিট যদি যোগ করে সেলস থেকে বাদ দিই তাহলে ভেরিয়েবল কস্ট পাবো। আর এই যে ভিসি রেশিও, ভিসি কে সেলস দ্বারা ভাগ করি, যেটা আমি বললাম এর আগে, এই রেশিওটা আমরা কিন্তু সহজে পাবো। এই যে এই রেশিও, এই রেশিও গুলো আমরা এখানে ভিসি রেশিও বলতে ভেরিয়েবল কস্ট রেশিও, এই ভেরিয়েবল কস্ট রেশিওটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এটা একটু অ্যাডভান্স লেভেলের সূত্র, এটা আমরা পরের অঙ্ক করতে আমরা এটা কিন্তু বুঝে যাব অলরেডি। আচ্ছা, এখানে এই দুটো সূত্র দেখবো। আর এখানে যে সূত্রটা বেশি ব্যবহার হয় ফিক্সড কস্টের ক্ষেত্রে, ফিক্সড কস্ট সমান সেলস গুণ সিএম রেশিও। সিএম রেশিও বা পিভি রেশিও, সিএম রেশিওর অপর নাম হচ্ছে কি, পিভি রেশিও। সেলস গুণ পিভি রেশিও, তাহলে পিভি রেশিও গুণ সেলস করলে কি পাবো, কন্ট্রিবিউশন পাবো, কন্ট্রিবিউশন থেকে প্রফিট মাইনাস করলে আমরা ফিক্সড কস্ট পাবো। মানে এই বিষয় যে দিক দিয়ে যান, এখানে এই বিষয়টাই আপনার জড়িত থাকবে, এই বিষয়টা জড়িত থাকবে, যেখানে যে বক্সের মধ্যে যে বিষয়টা, এই বিষয়টা জড়িত থাকবে। আপনি যখন ভাষা অঙ্ক দেখবেন, দেখবেন যে এর মধ্যেই ওই জিনিসগুলো আসতেছে। তো এই সূত্রটা দেখবো। আর এখানে আমরা এটা দেখবো 4 নাম্বার, এই দুটো সূত্র দেখবো। আর রেশিওটা আমাদের তো, রেশিওর কথা তো বললাম। পিভি রেশিও কন্ট্রিবিউশন মার্জিনের ক্ষেত্রে, এটা কন্ট্রিবিউশন মার্জিনের ক্ষেত্রে এত কিছু আমাদের ওই যে রেশিও যে আলোচনা করলাম একই আলোচনা এখানে বলা আছে বারবার। এখানে যেটা আমাদের আলোচনা হয় সবচেয়ে বেশি ব্যবহার হবে এই যেটা 4 নম্বর সূত্রটা। 4 নম্বর সূত্রটা আমরা মনে রাখবো, কন্ট্রিবিউশনকে সেলস দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে তার রেশিও পাবো। এখানে আর দেখবো না। এখানে প্রফিটের ক্ষেত্রে ঠিক এই সূত্রটা আমাদের বেশি ব্যবহার হয়, সেলস গুণ পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট, এই সূত্রটা আমাদের বেশি ব্যবহার হয়, এটা আপনারা দেখবেন। আর এই যে বিইপি, এই যে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এত বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্ক, অঙ্ক থাকলে মানে এটা করতে হবে আপনাকে, এটা মাথায় রাখবেন। অঙ্ক থাকা মানে এই বিইপিটা করতে হবে, বিইপি নির্ণয় করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে হবে। সেটা ইউনিটে নির্ণয় করতে হবে অথবা টাকায় নির্ণয় করতে হবে অথবা দুইটাতে নির্ণয় করতে হবে। তাহলে বিইপি সমান সমান আমরা কি জানি, ব্রেক ইভেন পয়েন্ট, মানে যে পয়েন্টে আমাদের লস এবং লাভ কিছুই হবে না, সেটাই হচ্ছে আমাদের কাছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টের একেবারে সূত্র, যে সূত্রটি বেশি ব্যবহার হয় একটা হচ্ছে এটি, ইউনিট বের করতে চাইলে এফসি বা ইউনিট কন্ট্রিবিউশন, অথবা বিপি টাকে এফসি বা পিবি রেশিও গুণ সেম রেশিও, একই কথাই, অথবা সেম রেশিও। তাহলে এটা আমাদের সূত্রটা বেশি ব্যবহার হয়। এই দুটো সূত্র আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এটা সূত্র। আচ্ছা, তারপরে এই দুটো সূত্র এখানে দেখবো। রেশিও আমরা তো বললাম যে যার তাকে যদি সেল দ্বারা ভাগ করে তার রেশিও পাই। মার্জিন অফ সেফটি,
মার্জিন অফ সেফটি সমান সমান আমরা জানি কি, যেটা মার্জিন অফ সেফটি সমান সেলস মাইনাস বিপি টাকা। এই সূত্রে একটা সূত্রে আমরা দেখব। তাছাড়াও আমরা এই সূত্রগুলো কাজও আছে, তবে এই সূত্রটা আমরা দেখবো। আর অঙ্ক করতে করতে ওই সূত্রগুলো আমাদের মনে থাকবে। আর এখানে আমাদের টার্গেট সেল, আমাদের টার্গেট দেওয়া থাকতে পারে যে, যদিও এরকম অঙ্ক কখনো দেয় নাই, দিতে পারে যে আপনার ব্যাংকে এবছর মুনাফা অর্জন করেছে, ধরুন হচ্ছে 50 লাখ টাকা, 50 লাখ টাকা। 50 লাখ টাকা উপার্জন করেছে, যেখানে আপনি লোন দিয়েছিলেন, লোন সেল করেছিলেন এত, বা তার ইন্টারেস্ট রেট বা লাভের হার ছিল এত, এইরকম অঙ্ক দেওয়া থাকতে পারে। দেয় না এখনো এরকম ভাবে ডাইরেক্ট, এরকম অ্যাকাউন্টিং এর যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো ডাইরেক্ট এখানে দেওয়া আছে, তবে দিতে পারে। তাই আমরা উদাহরণ আলোচনা করবো, এখন আলোচনা করি। তো টার্গেট সেলের সূত্রটা হচ্ছে এরকম, যে টার্গেট সেল সমান এফসি যোগ টার্গেট সেল বা আমাদের সিএম রেশিও। তো এখানে এই সূত্রটা কিন্তু আমাদের ঠিক আগে একটা অঙ্ক দেখলাম, বিইপি, এইখানে দেখলাম, এই যে এটা 3 নম্বর সূত্র, যে এফসি কে পিবি রেশিও দ্বারা ভাগ বা সিএম রেশিও দ্বারা ভাগ। তাহলে এই সূত্রটা যদি আমরা করি, তাহলে বিপি টাকা পাবো। আর যদি টার্গেট সেল দেয় যে আপনার এত টাকা প্রফিট অর্জন করতে চায়, তাহলে কত বিক্রয় করতে হবে, বা আপনার এত টাকা এত বিক্রি করতে চায়, তাহলে কত প্রফিট আমাদের করতে হবে, তাহলে এরকম টার্গেট দেওয়া থাকবে। তখন টার্গেট দেওয়া থাকবে, জাস্ট ওই এফসি কে সিএম কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করে, ওর সাথে জাস্ট টার্গেট প্রফিটটা যোগ করতে হবে। এই দুটো টার্গেট প্রফিটটা যোগ করে সিএম রেশিও দ্বারা ভাগ করতে হবে। এই সূত্রটাই আমরা দেখব, একটা সূত্রে দেখব। আচ্ছা, এখানে যে কোনো সূত্র আমাদের দেখালাম, ওই সূত্রে একটু দাগ দিবেন, দাগ দিয়ে করবেন। আমরা একটু অঙ্ক করার চেষ্টা করি, যেটা হচ্ছে 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এসেছিল, একবারে শেষে মনে হয় করা আছে এটা। এই যেটি সহজ একটি অঙ্ক দিয়েছে। এখানে বলা আছে এবিসি setting a manufacturing of chair had the following information for 2020। এবিসি ম্যানুফ্যাকচারিং করছে, চেয়ারের ম্যানুফ্যাকচারিং করছে, তারা নিম্নের তথ্যাবলী ছিল, 2020 সালে নিম্ন তথ্যাবলী ছিল। চেয়ার কি করছে, তারা চেয়ার তৈরি করবে, ম্যানুফ্যাকচারিং করবে, এই জন্য তার নিম্ন তথ্যাবলী ছিল। কি তথ্যাবলী ছিল? সেলস করছে কত? সেলস করছে হচ্ছে 2400 ইউনিট, মানে 2400 পিস চেয়ার তারা বিক্রি করছে। সেলস প্রাইস দেওয়া আছে কত? একটা চেয়ারের দাম হচ্ছে কত? 40 পার ইউনিট। স্যার এই ম্যাথটা মানে শীটে মিস হয়ে গেছে স্যার। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, আমি এটা পাঠিয়ে দেবো, আজকে পাঠিয়ে দেবো। এই ম্যাথগুলো সলিউশন করলাম, তো করতেছি আর কি, ওই যে থিওরি লিখতে গিয়ে এই ম্যাথগুলো সলিউশন গুলো বাদ পড়েছে আর কি। আচ্ছা, বুঝতে পারছিলাম না। ঠিক হ্যাঁ, আছে, এটা সবার শেষে আমি এই লেকচার শিটে দিয়েছি। আমি পুরাটা আর দিব না, শুধু এই ম্যাথটাই দিব। হ্যাঁ, তাহলে জি আপনাদের স্যার। প্রিন্ট করে নিতে সহজে পারবেন আর কি। শুধু একটা পেজে দিব, অর্থাৎ যে কোনো নতুন নতুন করবো সবগুলা সিঙ্গেল পেজে দিব। আচ্ছা, তাহলে এখানে আমাদের সেলস প্রাইস হচ্ছে এত, তারপরে আসছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট মানে কি? ভিসি, তাই না? কত? 15 টাকা। আর ফিক্সড কস্ট হচ্ছে কত? এত টাকা। তাহলে অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেলস হচ্ছে, আমরা যে ওখানে উপরের যে সূত্রটা দেখলাম, সেলস হচ্ছে কত? 2400 ইউনিট গুণন কত? 40 টাকা পার ইউনিট, তাই না? 24 ইউনিট বিক্রি করে 40 টাকা করে। আমরা যেটা নিয়ে আসলাম, যেটা এখানে যেটা হবে, সেখান থেকে আমরা কি করব? ভিসি বাদ দেবো। ভিসি ভেরিয়েবল কস্ট কত? 15 টাকা পার ইউনিট। তাহলে 15 টাকা পার ইউনিট হলো 2400 গুণন 15। তাহলে এখানে যেটা থাকবে সেটা যদি বাদ দেয়, আমরা ভিসিটা বাদ দিলে কি থাকবে? কন্ট্রিবিউশন। এখন এই কন্ট্রিবিউশন থেকে যদি আমরা এফসি বাদ দেই, এই যে এফসি যেটা আছে, খরচ কিন্তু এই দুটাই, ভিসি আর এফসি, আর কিচ্ছু নাই। ভিসি আর এফসি, এখানে আমাদের যদি এফসি বাদ দেই, এফসি সমান সমান যেটা আছে সেটা যদি আমরা বাদ দেই,
তাহলে কি পাবো? প্রফিট। প্রফিট পাবো, তাই না? তাহলে প্রফিট পাবো। তাহলে এটা এখানে আমাদের বলে দেওয়া আছে, কিন্তু এটা আমরা কিভাবে করব? এখানে এক নম্বর বলছে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন। এই বিষয়টা তো বুঝতে পারছেন, যেটা লিখলাম, তাই না? এটা তো বুঝতে পেরেছেন। জি এটা হচ্ছে স্যার, আমাদের ওই যে কোনায় যে লেখা ছিল। প্রথম স্যার যেটা বক্সের মধ্যে ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বক্সের মধ্যে, ঠিক আছে। এই যেটা, এটা, এই জিনিসটা একবারে ইজি, কিন্তু এই জিনিসটা আমরা ওখানে ওইভাবে অঙ্ক করার আগে এইভাবে আমরা ফুটে তুলেছি। এখন এখানে বলা আছে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে রেশিও বের করতে বলছে। তাহলে আমরা রেশিও বের করতে চাইলে কি কি করব? যে দফার রেশিও বের করবো সেই দফাকে শেষ দ্বারা ভাগ করবো, তাই না? মনে আছে যে কোনো কিছু যদি রেশিও বের করতে চাই, তাহলে তার শেষ দ্বারা ভাগ করতে চাইবো, তাই না? তাহলে জি শেষ দ্বারা ভাগ করবো। তাহলে এখানে কন্ট্রিবিউশন কত? কন্ট্রিবিউশন যেটা বাড়াবে তাকে যদি আমরা এই যে সেল যেটা আছে প্রথমে সেল দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো কি? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও পাবো। অথবা আমাদের বিক্রয় মূল্য, একটা ইউনিটের বিক্রয় মূল্য 40 টাকা, একটা ইউনিটের ভেরিয়েবল কস্ট হচ্ছে কত? 15 টাকা। তাহলে 40 থেকে 40 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 15 টাকা হচ্ছে আমাদের কাছে কি? ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের ফিক্সড কস্ট কত দাঁড়াচ্ছে? না সরি, আমাদের সেলস এটা 40 টাকা, আর এটা হচ্ছে ভিসি। তাহলে ভিসি যদি বাদ দেয় তাহলে কন্ট্রিবিউশন পাচ্ছে কত? 25 টাকা, তাই না? সেটা এখানে লেখা আছে যে আমরা এই কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটা কি? সলিউশন 1 রিকোয়ার্ড 1 কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান কন্ট্রিবিউশনকে সেলস দ্বারা ভাগ। যার রেশিও বের করতে বলবো তাকে আমরা সেলস দ্বারা ভাগ করব, করে 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা হার পাবো। তাহলে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং এখানে লিখবো কন্ট্রিবিউশন সমান সেলস মাইনাস ভিসি করলে কত? 25। তাহলে 25 কে আমরা সেলস দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ করবো, কত? এত পার্সেন্ট। তারপরে বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস। ব্রেক ইভেন পয়েন্ট সেলসে বের করতে বলছে। তার ব্রেক ইভেন পয়েন্ট সেলসে বের করতে বললে আমি ওখানে যেটা দাগ দিলাম, যে সূত্রটা প্রয়োগটা বেশি, সেই সূত্রটা এখানে ইউজ করছি। ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিও বা প্রফিট রেশিও দ্বারা ভাগ করে। তাহলে এখানে আমাদের ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন, এই যে কন্ট্রিবিউশন মার্জিন 62 যেটা বাড়লো, সেটা দ্বারা আমরা কি করছি? ভাগ করেছি 19,500 কে। 19,500 হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টকে এই যে হার দ্বারা আছে, হার দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। এটা সূত্র, এবং এই সূত্রের ব্যবহার অনেক 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 বেশি। এই সূত্র কিন্তু আপনার একটু মুখস্থ রাখতে হবে। 3 নম্বর এখানে বলা আছে হোয়াট ইজ দ্য মার্জিন অফ সেফটি ইন ইউনিট অ্যান্ড টাকা। মার্জিন অফ সেফটি ইউনিট কত হবে অ্যান্ড টাকায় কত হবে? তো এখানে আমাদের মার্জিন অফ সেফটি প্রথমে বলছে ইউনিটে। ইউনিটে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি। মার্জিন অফ সেফটি ইউনিট, টোটাল মার্জিন অফ সেফটি বলতে আমরা কি বুঝি? যে মোট বিক্রয় থেকে যতদূর পর্যন্ত আমাদের লাভ লস কিছু হয়নি সেটা যদি আমরা বাদ দেই, তার নাম হচ্ছে কি মার্জিন অফ সেফটি। অর্থাৎ মনে করুন 0 থেকে আমাদের বিক্রয় শুরু, এটা হয়েছে 1 লাখ, তারপরে হচ্ছে আচ্ছা 1 লাখ, তারপরে হচ্ছে ধরুন এটা হচ্ছে 1,50,000, তারপরে ধরুন 2 লাখ। এখন আমাদের জিরো থেকে আমাদের বিক্রয়টা শুরু হয়েছে, 1 লাখ পর্যন্ত আমাদের বিক্রয় চলছে। আমরা কেয়ার করছি যে 1.5 লাখ পর্যন্ত যদি আমাদের বিক্রি করি, লাভ লস কিছু হবে না, প্রফিট সেখানে জিরো, ক্ষতিও খরচও সেখানে জিরো। আর 2 লাখ পর্যন্ত যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কি লাভ হবে? তাহলে এই এতটুকু অংশের নাম হচ্ছে কি? মার্জিন অফ সেফটি। এই যে 1,50,000 টাকার যখনই বেশি বিক্রি করবো তখন আমাদের লাভ হবে, এতটুকুর নাম হচ্ছে কি?
তাহলে এতটুকুর নাম হচ্ছে এমএস, মার্জিন অফ সেফটি। মানে যতটুকু আমাদের সম্পদ এখানে আচ্ছা সরি, তাহলে আমাদের এখানে মার্জিন অফ সেফটি যে বিষয়টা আমরা খেয়াল করলাম যে মার্জিন অফ সেফটি হচ্ছে যে ব্রেক ইভেনের পর টোটাল বিক্রয় পর্যন্ত যতটুকু অংশ, ঠিক সেইটুকু অংশের নাম হচ্ছে কি আমাদের মার্জিন অফ সেফটি। আচ্ছা, মার্জিন অফ সেফটি ইন ইউনিট এখানে কি হবে তাহলে? টোটাল সেলের যে ইউনিট আছে সেখান থেকে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ইউনিটের যে অর্থাৎ ইউনিটের মোট মূল্য কত, ইউনিটের মোট মূল্য থেকে যদি ইউনিট থেকে যদি আমরা ইউনিটের ব্রেক ইভেন পয়েন্টটা বাদ দেই তাহলে আমরা মার্জিন অফ সেফটি পাবো। আচ্ছা, এটা কি হবে? টোটাল সেল করছে কত? টোটাল সেল করছে কত? 2400 ইউনিট। 2400 ইউনিট আমরা যেহেতু ইউনিট বের করতে বলছে সেহেতু ইউনিট ধরে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে ইউনিট, টোটাল ইউনিট থেকে আমাদের যতদূর পর্যন্ত ইউনিট বিক্রি করলে আমাদের লাভ লস কিছু হবে না সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। কত? 31,200 টাকা পর্যন্ত যদি আমরা বিক্রি করি তাহলে টাকা পর্যন্ত 31,200 টাকা পর্যন্ত যদি বিক্রি করি লাভ লস কিছু হবে না। তাহলে 31,200 টাকাকে যদি ইউনিটে পরিণত করতে চাই তাহলে 31,200, তাহলে 31,200 কে যদি আমরা ইউনিটে পরিণত করতে চাই তাহলে একটা ইউনিটের দাম কত? একটা ইউনিটের দাম কত? 40 টাকা, ওখানে বলে দেওয়া আছে। তাহলে কত ইউনিট হবে আমাদের? যেটা ভাগ করলে পাবো 780 ইউনিট। এখানে দেখা আছে যে ব্রেক ইভেন পয়েন্ট সমান সমান হচ্ছে কি যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট যেটা আছে সেটাকে আমরা 40 দ্বারা ভাগ করবো। একটা ইউনিটের বিক্রয় মূল্য 40 দ্বারা ভাগ করলে এত টাকা আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাবো। তাহলে প্রোডাক্ট থেকে এটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে এই 1600 ইউনিট পর্যন্ত হচ্ছে আমাদের ব্রেক মার্জিন অফ সেফটি ইউনিট। তাহলে মার্জিন অফ সেফটি ইউনিট হচ্ছে কত? 1620 ইউনিট। তাহলে 1620 ইউনিটের মধ্যে 780 ইউনিট পর্যন্ত হচ্ছে আমাদের লাভ লস কিছু হবে না। 780 ইউনিট পর্যন্ত আমাদের বিপি মানে লাভ লস কিছু হবে না, আর এরই মধ্যে আমাদের লাভ লস আছে। তাহলে মার্জিন অফ সেফটি সমান কি হবে? মার্জিন অফ সেফটি সমান হবে মার্জিন অফ সেফটি ইউনিট গুণন সেলিং প্রাইস। এই যে ইউনিট বাড়লো এটাকে যদি আমরা সেলিং প্রাইস মানে 40 টাকা দ্বারা গুণ করি তাহলে মার্জিন অফ ইউনিট সেলিং প্রাইস আমরা পাবো। আচ্ছা, তারপরে আমাদের সর্বশেষ যেটা জটিল জটিল দিয়ে আছে এই জিনিসটা আমরা দেখবো। 4, if the company wishes to increase its contribution margin 40%, 2021, এটা তো 2020 সালে করতেছি, 2020 সালে করতাম। এখন কোম্পানি 2021 সালে সে কন্ট্রিবিউশন মার্জিন মানে কত? 40% বৃদ্ধি করতে যাচ্ছে। তাহলে এখানে বলছে 2021-এ যে 40% কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি করতে চায়, মানে এখন যে ডাটা আছে এই ডাটার চেয়ে আমাদের 40% যদি বৃদ্ধি করতে চাই তাহলে হাউ মাচ উইল বি নিড টু ইনক্রিজ ইটস সেল, তাহলে আমাদের সেল কত বৃদ্ধি করতে হবে? ইফ অল আদার ফ্যাক্টর রিমেইনিং কনস্ট্যান্ট, যদি অন্যান্য উপাদান সমূহ মধ্যে স্থির থাকে। তাহলে এখানে আমাদের বলা আছে 4 নাম্বার, গিভেন contribution margin increase 40% and all other factor remain constant। এখানে বলা আছে যে কন্ট্রিবিউশন মার্জিন 40% থাকবে এবং সম্পূর্ণ যে ফ্যাক্টর গুলো আছে আমাদের কি বলে এফসি আছে, আমাদের প্রফিটের হার আছে, বিক্রয়ের হার আছে, এটা যা আছে সেটাই থাকবে। এখন বলা আছে নিউ কন্ট্রিবিউশন মার্জিন হবে কি? কারেন্ট কন্ট্রিবিউশন মার্জিন যেটা আমরা বের করলাম 25 টাকা ওকে প্রথমে দিকে যেটা বললাম, আর টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত? কারেন্ট নিউ কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে এত, নিউ কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে তাহলে টোটাল কারেন্ট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত? আমাদের 25 গুণ 2400 টাকা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন করবো। অর্থাৎ এখানে এই বিষয়টা কিন্তু কন্ট্রিবিউশন মার্জিনের কথা বারবার এখানে আসতেছে। আমাদের বিক্রয় মূল্যতে কন্ট্রিবিউশন মার্জিনের কথা দেখবো। কারণ কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল? এই যে 40 টাকা বিক্রয় মূল্য ছিল, 40 টাকা যে আমাদের বিক্রয় মূল্য ছিল, জি কিছু বললেন না? আমার মাঝে মধ্যে আটকে যাচ্ছে যে চোখে প্রচন্ড ঘুম
ইয়া করতেছে, অ্যাটাক করতেছে। ঘুমের জন্য আমি মাঝে মধ্যে আটকে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের এখানে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস থেকে ভিসিটা বাদ দেবো, সেলস থেকে ভিসিটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পাবো। তাহলে এখানে আমরা সেলস থেকে ভিসিটা বাদ দিয়ে যেটা পেয়েছি কন্ট্রিবিউশন মার্জিন সমান কত হবে? 2400। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত হবে আমাদের? 2400 ইউনিট বিক্রি করছে, 2400 গুণন 25 সমান এত। তাহলে নিউ কন্ট্রিবিউশন মার্জিন হবে কত? 40% ইনক্রিজ করতে বলছে। তাহলে 40% বৃদ্ধি করলে আমাদের নিউ কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত? এত, 24,000। তাহলে টোটাল সেল ইনক্রিজ ইন রিকোয়ার্ড আমাদের 24,000 বৃদ্ধি করতে হবে। তাহলে 24,000 যদি বৃদ্ধি করি তাহলে 24,000 এর উপর কত পার্সেন্ট আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ছিল? পিবি রেশিও ছিল। তাহলে পিবি রেশিও দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ আমরা সেলস পাবো কি যদি কন্ট্রিবিউশনকে সিএম রেশিও দ্বারা ভাগ করি, তাই না? তাহলে কি পাবো? সেলস পাবো। তাহলে এখানে সেটা বলছে টোটাল ইনক্রিজ করতে হবে কত? 24,000কে যদি এই যে সিএম রেশিও যেটা আগে ছিল এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা টোটাল সেলস পাবো। এটা আপনারা দেখতে হবে, দেখলে এই অঙ্কটা এটা করতে পারবেন, আসলে ভাবে করতে পারবেন, এটা দেখতে হবে এটা। আচ্ছা, এই অঙ্কটা আমরা আপনাদের পাঠিয়ে দেব। আর এরকম সহজ সহজ অনেক অঙ্ক আছে, এখানে 4-5টা অঙ্কের প্রতি আমার নজর দিবে একটু, একেবারে সহজ আছে। এটা 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক আছে একটু হালকা পাতলা, ভালো হয়। 2 নম্বর। আচ্ছা, ওকে, আমরা 11:10 বেজে গেছে, আমার চোখে আর কুলাচ্ছে না। আমি সামনের দিন কমের ক্লাসটা বেশি আমরা নিব, ট্রেড ফাইন্যান্সের ক্লাসটা একটু কম নেব। হ্যাঁ, কম সময় ধরে নিব আর কি। স্যার আমি ট্রেড ফাইন্যান্স এবং কমের কোনো ম্যাথ শিট পাইনি স্যার, প্লিজ আমাকে যদি একটু সেন্ড করা যায়। এটা আমি কমেরটা পাঠাইছি, আমি আবার পাঠাচ্ছি। আর ট্রেড ফাইন্যান্স এটা কাউকে দেওয়া হয়নি, আমি ভুলে এটা আমি মনে করেছি দিয়েছি, এটা আজকে পাঠাবো। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর সামনের দিনে কমের সময় একটু বেশি দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত দেখি, আমরা সামনের দিন এটা দেখে শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপরে আমরা অন্য একটা অধ্যায় ধরবো, এভাবে শেষ করতে হবে আমাদের। স্যার জি, স্যার আমি তো ওই ক্লাসের রেগুলার ছিলাম আর কি, ওই ইয়েগুলো দেখতেছিলাম আর কি, ওই যে সাজেশন গুলো। তো এখানে 3 স্টার গুলো তো আগে পড়তেছি আর কি, এর বাইরে যেগুলো আছে ওগুলো কি পড়ার দরকার আছে? এখন বাইরের গুলো প্রশ্ন ভালো হয়, ওগুলো যে খুব গুলো খারাপ তা না, ওই প্রশ্নগুলো, তবে 3 স্টার গুলো আমার কাছে মনে হয়েছে, আমার বিবেচনা মনে হয়েছে এই প্রশ্নগুলো ভালো। বুঝতে পেরেছেন? ওগুলো পড়ুন, সমস্যা নেই। জি আপনি যদি মনে করেন যে বেশি হ্যাসেল হয়ে যাচ্ছে, বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ওগুলো বাদ দেন, 3 স্টার গুলোই পড়ে। জি জি জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জি কবির ভাই, স্যার সামনের দিন মন খারাপ করেন না, সামনের দিন কমে বেশি সময় দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আ- আছে আচ্ছা, ঠিক আছে। এখানে অনেক ম্যাথ আছে, আমরা এই ম্যাথের সাথে সংযুক্ত থাকবো ইনশাল্লাহ। স্যার। তবে সাজেশনে 97 সালে টপ করতে হবে না? 97 সালের, আচ্ছা সেটা দিচ্ছেন, ক্লাব করতে হবে দু একটা। না না না, দুই একটা দিয়েছি এই কারণে যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওখানে দিয়ে আছে। একটা অধ্যায়ের কিছু প্রশ্ন থাকে প্রাণ, ওই প্রশ্নের মধ্যে সবকিছু আছে। এই ধরনের 97 আসলে সেটাও আমি ইনক্লুড করেছি, যে ওটা আপনি পড়েন, ওটা পড়লে আর অন্যান্য ধরনের অ্যান্সার করতে পারবেন, এই জন্য দিয়েছি আমি। বুঝতে পেরেছেন? ওটা একটু দেখবেন, এক নজর দেখবেন। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।